গুড মর্নিং এভরিওয়ান। দীনবন্ধু একাডেমি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা সংবিধানের অনেকগুলো ওয়ানলাইনার নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের আরআরবি, এসএসসি, ডব্লিউবিসিএস, তো ডব্লিউবিপিএস এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। তো সংবিধান এমন একটা সাবজেক্ট যেটা থেকে যে কোনো পরীক্ষাতেই অনেকগুলো কোশ্চেন এসে থাকে। যেমন আমরা যদি ডব্লিউবিসিএস ধরি, মোটামুটি প্রতি বছর প্রিলিমিনারিতে 15টা কোশ্চেন এসে থাকে সংবিধান থেকে, আর মেনেতে প্রায় 100টার মতো কোশ্চেন আসে। অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো আছে সব পরীক্ষাতেই সংবিধান থেকে কিছু না কিছু প্রশ্ন আসে। তো চলুন আমরা মোটামুটি সংবিধানটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকে অনেকগুলো অনলাইনার এনেছি, আরও কিছু অনলাইনার আমরা নিয়ে আসবো আস্তে আস্তে। তো এই চ্যানেলটা নতুন, চ্যানেলটাতে কি লাগবে না লাগবে আপনারা একটুখানি যদি বলেন তাহলে ভালো হয়। আর ভিডিওটা লাইক করুন। চলুন শুরু করা যাক। কনস্টিটিউশন হলো রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আইন। এই যে আমরা আমাদের নেতা মন্ত্রীরা যে সমস্ত কাজ করে থাকে বা ভারতের জনগণ যে সমস্ত কাজ করে থাকে, সেগুলো কনস্টিটিউশনের কোথাও না কোথাও লেখা আছে। কনস্টিটিউশনের বাইরে কোনো কিছু কাজ করা যায় না। সংবিধান রাষ্ট্রের মৌলিক কাঠামো নির্ধারণ করে। সংবিধান সরকারের ক্ষমতা এবং সীমা নির্ধারিত থাকে। নাগরিকদের অধিকার সংবিধানে সুরক্ষিত থাকে। ভারতীয় সংবিধান প্রথমে 395টি অনুচ্ছেদ নিয়ে গঠিত ছিল। তাহলে প্রথমে কটা আর্টিকেল ছিল? 395টি। প্রথমে 22টি ভাগ ছিল, এখন প্রায় 25টি ভাগ আছে। প্রথমে 8টি তফসিল ছিল, এখন 12টি তফসিল আছে। খুব ইম্পর্টেন্ট, এই 12টি তফসিলে কোন তফসিলে কি আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এখানে বলেই দিয়েছে বর্তমানে 448টি অনুচ্ছেদ, 25টি ভাগ এবং 12টি তফসিল আছে। এই তফসিলগুলো 12টা তফসিল 1, 2, 3, 4 করে আমাদেরকে একটা জায়গায় লিখে নিতে হবে এবং মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন আমাদের পরে ল্যাঙ্গুয়েজ, ভাষা কত নম্বর তফসিলে আছে? তাই অ্যান্সার হবে 8। আমাদের যে 3টি লিস্ট আছে, রাজ্য লিস্ট, কেন্দ্র লিস্ট এবং যুগ্ম তালিকা, এই 3টে লিস্ট কত নম্বর আছে? 7 নম্বরে আছে। এই যে আমাদের যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, এদের যে স্যালারি ঠিক হয়, ভাতা, এই ভাতাগুলো কত নম্বর আর্টিকেল আছে? এই ভাতাগুলো আছে 2nd তফসিলে আছে। ওকে, তো এই আমাদের 12টা তফসিলকে লিখে নিয়ে মুখস্থ করে নিতে হবে। সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949। অ্যাডপ্ট, এই ইংরাজি ওয়ার্ডটা মনে রাখতে হবে, অ্যাডপ্ট। সংবিধান কবে অ্যাডপ্ট করা হয়েছিল? 26শে নভেম্বর 1949। আর কার্যকর, এটাকে ইংরেজিতে বলে কেম টু ফোর্স। কেম টু ফোর্স কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950। ওকে, তাহলে দুটোই কিন্তু 26শে নভেম্বর 1949 গৃহীত হচ্ছে এবং 26শে জানুয়ারি 1950 এটাকে কার্যকর হচ্ছে। 26শে জানুয়ারি পূর্ণ স্বরাজ ডিক্লারেশন স্মরণ নেওয়া হয়। হ্যাঁ, এখানে প্রশ্নটা হচ্ছে এই 26শে জানুয়ারি কেন ডেটটা সিলেক্ট করা হলো? এটা তো 25শে জানুয়ারি হতে পারতো। অ্যাকচুয়ালি 1929 সালে একটা লাহোর অধিবেশন হয়েছিল। এই লাহোর অধিবেশনে পণ্ডিত জওহরলাল নেহেরু দাবি করেছিল যে আমরা এবার পূর্ণ স্বাধীনতা চাই, পূর্ণ স্বরাজ চাই, এবং রাভি নদীর তীরে এই 26শে জানুয়ারি এই দিনটি পূর্ণ স্বাধীনতা পালন করা হয়েছিল। প্রথমবার কবে হয়েছিল? 1930-এ। তারপর থেকেই যতদিন না স্বাধীনতা পেয়েছে, আমরা 26শে জানুয়ারি ডেটটিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়েছে। তো এই ডেটটি মনে রাখার জন্যই আমাদের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয় এবং এটাকে আমরা রিপাবলিক ডে হিসাবে ট্রিট করি। ওকে, নেক্সট। সংবিধান সভার প্রথম ধারণা দেয় এম.এন. রায়। খুব ইম্পর্টেন্ট, এম.এন. রায় হচ্ছে সংবিধান সভার প্রথম ধারণা দেন। কবে ধারণা দিয়েছিল? 1934 সালে। তাহলে ভারত স্বাধীন হয়েছিল 1947-এ। কিন্তু আচ্ছা, এখানে একটা হচ্ছে 1946 সালে ক্যাবিনেট মিশন এসেছিল, তারাই কিন্তু এই ক্যাবিনেট মিশনের প্ল্যানের ভিত্তিতেই কিন্তু সংবিধান সভা গঠন করা হয়। তাহলে 1934 সালে ধারণা এসেছিল যে সংবিধান আমাদের তৈরি করতে হবে। সেই অনুযায়ী 1946 সালে ক্যাবিনেট মিশন এলো, সেই ক্যাবিনেট মিশনের সুপারিশেই কিন্তু সংবিধান সভা গঠন করা হয়। সংবিধান সভার মোট সদস্য ছিল 389 জন।
ব্রিটিশ ভারত থেকে 292 জন সদস্য ছিল এবং দেশীয় রাজ্য থেকে প্রিন্সলি স্টেট যেটা বলে 93 জন সদস্য ছিল। দেশভাগের পরে সদস্য সংখ্যা দাঁড়ায় 299, কারণ এই 389 যখন ছিল তখন কিন্তু ভারত আর পাকিস্তান এক ছিল। পরবর্তীকালে যখন পাকিস্তান ভাগ হয়ে গেল তখন সদস্য সংখ্যা দাঁড়ালো 390। সংবিধান সভার প্রথম বৈঠক হয় 9 ডিসেম্বর 1946। তাহলে সংবিধান সভার প্রথম বৈঠক কবে হলো? 9 ডিসেম্বর 1946, দিল্লির কনস্টিটিউশন হলে। অস্থায়ী সভাপতি হলেন সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহা সভাপতি করা হয়েছিল, বয়োজ্যেষ্ঠ, সব থেকে বেশি বয়স্ক ছিল, সেই জন্য ওনাকে সভাপতি করা হয়েছিল। পরবর্তীকালে 11ই ডিসেম্বর, এখানে ডেটটা দেওয়া নেই, 11ই ডিসেম্বর স্থায়ী সভাপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 13ই ডিসেম্বর 1946 জওহরলাল নেহেরু অবজেক্টিভ রেজলিউশন দেন। অবজেক্টিভ রেজলিউশন নিয়ে ভাষণ দেন, যে কেন এই সংবিধান সভা কেন হলো, এর উদ্দেশ্য কী, এইসব নিয়ে একটা ভাষণ দিয়েছিলেন। অবজেক্টিভ রেজলিউশন পরবর্তীকালে পিরাম্বল বা প্রস্তাবনা হিসাবে ভিত্তি হয়। ওকে, এই জওহরলাল নেহরুর যে অবজেক্টিভ রেজলিউশনটা ছিল, যে কেন সংবিধান সভা, কেন আমরা এখানে উপস্থিত হয়েছি, এটাই পরবর্তীকালে প্রস্তাবনা হিসাবে গৃহীত হয়। তো প্রথমে ড্রাফটিং কমিটি গঠন করা হলো 29 আগস্ট 1947। এই ডেটগুলো খুব ইম্পর্টেন্ট। ড্রাফটিং কমিটি গঠন করা হলো। ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন বি.আর. আম্বেদকর। আচ্ছা, ড্রাফটিং কমিটিতে 7 জন সদস্য ছিল, এটাও ইম্পর্টেন্ট। বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের স্থপতি বলা হয়, বা ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? বি.আর. আম্বেদকর। এই কিছুদিন আগে আমাদের যে WBSSC গ্রুপ ডি এক্সাম হলো, ওটাতে এসেছিল যে সংবিধানের জনক কাকে বলা হয়? বি.আর. আম্বেদকর। সংবিধান তৈরি করতে লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। ওকে, মোট 11টি অধিবেশন চলেছিল, মোট 165 দিন ধরে আলোচনা চলে। 24শে জানুয়ারি 1949 সংবিধান স্বাক্ষর হয় এবং 26শে জানুয়ারি 1949 রিপাবলিক ডে হিসাবে আমরা পালিত হয়। এই দিন সংবিধান কার্যকর হয়েছিল, কেম টু ফোর্স। নেক্সট, ভারতের সংবিধান লিখিত সংবিধান। এটি বিশ্বের দীর্ঘতম সংবিধান, লার্জেস্ট। ওকে, ভারতের সংবিধান আংশিক কঠোর এবং আংশিক নমনীয়। সংবিধানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে। ওকে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে 3টে লিস্ট মাধ্যমে। একটা হচ্ছে স্টেট লিস্ট, একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, আর একটা হচ্ছে কনকারের লিস্ট। সেন্ট্রাল লিস্ট বলে না, এটাকে ইউনিয়ন লিস্ট বলে। ওকে, এই 3টে লিস্টের মাধ্যমে ক্ষমতা বন্টন করা হয়েছে এবং এটা কোথায় আছে? এটা আছে 7th শিডিউল, 7 নম্বর তপশিলে আছে। ভারত একটি সংঘীয় রাষ্ট্র হলেও শক্তিশালী কেন্দ্র বিদ্যমান। কেন্দ্র যা বলবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই করতে হয় রাজ্যকে। ভারতীয় সংবিধানে সংসদীয় শাসন ব্যবস্থা বা পার্লামেন্টারি গভর্নমেন্ট গঠিত হয়েছে। পার্লামেন্ট কী নিয়ে গঠিত? পার্লামেন্ট হচ্ছে লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট, এই 3টে মিলে কিন্তু পার্লামেন্ট গঠিত হয়। ওকে, এরাই মেন শাসন ব্যবস্থার কাজটা নিয়েছে, লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট। সংসদীয় শাসন ব্যবস্থা ইউনাইটেড কিংডম থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের এই যে ভারতের সংবিধানের বিভিন্ন সিস্টেম, এইগুলো আমরা বিভিন্ন দেশের সংবিধান থেকে নিয়েছি। তার মধ্যে সংসদীয় শাসন ব্যবস্থাটা ইউনাইটেড কিংডম থেকে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান আর প্রধানমন্ত্রী সরকারের প্রধান। তাহলে একটা হচ্ছে নমিনাল হেড, সেটা হচ্ছে রাষ্ট্রপতি, আর একটা হচ্ছে যিনি মেন হচ্ছে প্রধানমন্ত্রী। প্রকৃত নির্বাহী ক্ষমতা মন্ত্রিসভার হাতে থাকে। অ্যাকচুয়াল মেন ক্ষমতাটা কিন্তু মন্ত্রিসভার হাতে থাকে। একক নাগরিকত্ব ব্যবস্থা চালু হয়েছে, অর্থাৎ আমরা সবাই ইন্ডিয়ান, আমরা সবাই ভারতীয়। আমাদেরকে আলাদা করে ওয়েস্ট বেঙ্গলের অধিবাসী, মহারাষ্ট্রের অধিবাসী এরকমভাবে কিন্তু চিহ্নিত করা হয় না। আমি চাইলেই আজকে ওয়েস্ট বেঙ্গলে আছি, আমি চাইলেই কালকে উড়িষ্যার বাসিন্দা হতে পারি, ঝাড়খণ্ডের বাসিন্দা হতে পারি, বা আমি গোয়াতে যেয়ে শিফট করতে পারি। সেক্ষেত্রে আমার নাগরিকত্ব কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ ভারত একক নাগরিকত্ব, সবাই আমরা ইন্ডিয়ান। ওকে, স্টেটের জন্য আলাদা করে কোনো নাগরিকত্ব দেওয়া হয়নি। নেক্সট, স্বাধীন বিচার ব্যবস্থা সংবিধানের একটি প্রধান বৈশিষ্ট্য। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সংবিধানের রক্ষক। তাহলে সংবিধানের রক্ষককে? গার্ডিয়ানস সুপ্রিম কোর্ট। বিচার বিভাগ আইনসভা এবং নির্বাহী থেকে স্বাধীন। মৌলিক অধিকার সংবিধানে সুরক্ষিত। মৌলিক অধিকার কত নম্বর আর্টিকেলে আছে? মৌলিক অধিকার নিয়ে আলাদা করে একটা ক্লাস করতে হবে। মৌলিক অধিকার ইউনাইটেড স্টেটস থেকে গৃহীত হয়েছে। মৌলিক অধিকার কোথা থেকে হয়েছে?
আমেরিকা থেকে, ইউনাইটেড স্টেট। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। মৌলিক কর্তব্য পরে সংযোজিত হয়। প্রথমে আমাদের কিন্তু মৌলিক কর্তব্য ছিল না, পরবর্তীকালে মৌলিক কর্তব্য সংযোজিত হয়। ভারত একটু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে ভারত কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করে না। ভারত একটি গণতান্ত্রিক রাজ্য। সংবিধানে প্রজাতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার চালু হয়েছে। আইন শাসনের নীতি অনুসরণ করা হয়েছে। জরুরি অবস্থার বিধান রয়েছে। বিচার পুনর্বিবেচনার ব্যবস্থা রয়েছে। সংবিধান সংশোধন 368 নম্বর আর্টিকেলের মাধ্যমে হয়ে থাকে, খুব ইম্পর্টেন্ট। কেন্দ্রশাসিত অঞ্চলের ব্যবস্থাও সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে। তো এইগুলো নিয়ে সব আলাদা আলাদা করে ক্লাস করতে হবে। সংবিধান সংশোধন কিভাবে হয়, জরুরি অবস্থায় আমরা কি কি করতে পারি, কি কি করতে পারি না, জরুরি অবস্থা কিভাবে লাগু করা হয়। প্রস্তাবনা সংবিধানের মুখবন্ধ। আমরা যে কোনো একটা বই কিনি, সেই বইয়ে দেখবেন প্রথমে কিছু একটা লেখা থাকে মুখবন্ধ হিসাবে, যে বইটা কেন পাবলিশ করা হলো, বইটার কী উদ্দেশ্য, বইটার মধ্যে কী আছে, সেই রকম প্রস্তাবনা কিন্তু সংবিধানের মুখবন্ধ হিসাবে ট্রিট করা হয়। এটি সংবিধানের আদর্শ, লক্ষ্য এবং উদ্দেশ্য প্রকাশ করে। উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, জনগণের সার্বভৌম ক্ষমতার নির্দেশ করেছে। তাহলে ভারতের প্রকৃত জনসংখ্যার উৎস, প্রকৃত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। সংবিধানের প্রকৃত উৎস কি? জনগণ। জওহরলাল নেহরু অবজেক্টিভ রেজলিউশন উপস্থাপন করে, এটা নিয়ে আগেই আলোচনা হয়েছে। অবজেক্টিভ রেজলিউশন থেকেই প্রস্তাবনার ভিত্তি তৈরি হয়। 26শে নভেম্বর 1949 প্রস্তাবনা গৃহীত হয়। অ্যাডপ্ট। সোভারিজম অর্থ ভারত সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র। ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। হ্যাঁ, কোনো বন্ধু রাষ্ট্র রিকোয়েস্ট করলো, তার রিকোয়েস্ট রাখতেই পারে, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কিন্তু ভারতের নিজের। সোশ্যালিস্ট শব্দটি 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত করা হয়। 42 অ্যামেন্ডমেন্ট কবে হয়েছিল? 1976। এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, কারণ এখানে অনেক কিছু নতুন নতুন জিনিস যুক্ত করা হয়েছিল। সোশ্যালিস্ট নীতি সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বোঝায়। সেকুলার এই শব্দটিও কিন্তু 42nd অ্যামেন্ডমেন্টে যুক্ত করা হয়। তাহলে আমরা দুটো শব্দ পেলাম, একটা হচ্ছে সোশ্যালিস্ট আর একটা হচ্ছে সেকুলার। 42nd অ্যামেন্ডমেন্ট কবে হয়েছিল? 1976। এই সময় কে প্রধানমন্ত্রী ছিল? ইন্দিরা গান্ধী। ওকে। ভারত কোনো রাষ্ট্রধর্ম মানে না। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। সব ধর্মের প্রতি সম্মান দেওয়া হয়। ডেমোক্রেটিক মানে জনগণের দ্বারা গঠিত সরকার, ডেমোক্রেটিক কান্ট্রি, গণতন্ত্র। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস, গণতন্ত্রের ভিত্তিতে। রিপাবলিক মানে হচ্ছে রাষ্ট্রপ্রধান, বংশানুক্রমিক রাজতন্ত্র নেই। যদিও আমরা দেখেছি কোনো একটা বংশ দীর্ঘদিন ধরে ভারতের শাসন ব্যবস্থা চালিয়ে এসেছে, কিন্তু আমাদের সংবিধানে লেখা আছে ভারতের কোনো বংশানুক্রমিক রাজতন্ত্র নেই। জাস্টিস 3 প্রকার: সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল জাস্টিস। লিবার্টি চিন্তা, মত, বিশ্বাস, উপাসনার স্বাধীনতা দেয়, আপনি ফ্রিভাবে আপনার মতো করে ভাবতে পারেন। ইকুয়ালিটি মানে মর্যাদা, এবং ইকুয়ালিটি সমান মর্যাদা ও সমান সুযোগ বোঝায়। ফ্রেটার্নিটি জাতীয় ঐক্য বা ভ্রাতৃত্ব নির্দেশ করে। ইন্ডিয়ানদের মধ্যে এটা আছে, ইন্ডিয়ানরা খুব সহজে একে অপরকে আপন করে নিতে পারে, ভ্রাতৃত্ববোধ। প্রস্তাবনা সংবিধানের বেসিক স্ট্রাকচারের অংশ। এটা কোথায় বলা হয়েছিল? কেশবানন্দ ভারতী একটা কেস হয়েছিল, সেই কেসে বলা হয়েছিল যে সংবিধানের হচ্ছে বেসিক স্ট্রাকচারের অংশ। সুপ্রিম কোর্ট প্রস্তাবনাকে ইন্টারপ্রিটেটিভ গাইডেন্স হিসাবে ব্যবহার করে। ইন্টারপ্রিটেটিভ মানে অ্যাকচুয়ালি যদি কোনো জায়গা সংবিধানের বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গা নিয়ে বিতর্ক দেখা দেয়, সেই জায়গায় অ্যাকচুয়াল কী বোঝাতে চেয়েছে সংবিধানের ভাষাটা, সেটা আমাদের সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। প্রস্তাবনা আদালতে সরাসরি এনফোর্সেবল নয়। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটা ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এই ধরনের অনেক ক্লাস নিয়ে আমরা আসবো, যেগুলো আপনাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে উপকারে লাগবে। তো আজ এই পর্যন্তই থাক, কাল দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।